ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার, আর তোমরা আমার সাথে আছো দ্য ডিজিটাল এডুকেয়ারে ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমরা কিন্তু প্রশ্ন উত্তর পর্বটা নিয়ে এসেছি, যেখানে আমরা সব মিলে একটা প্র্যাকটিস করব যতটা দূর করা যায়। তোমরা সঙ্গে থেকো, ক্লাসটা দেখতে থাকো, কেমন লাগছে জানাবে। আচ্ছা, তাহলে আচ্ছা, আমরা তাহলে প্রশ্নপত্রটাকে তুলে নিলাম, যেটা সমাধান আমরা একে একে করব, সবাই মিলে করব কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তো এবার আমরা প্রথমে ইউনিট 1-এ প্রোজ সেকশন দেখতে পাচ্ছি, প্রোজ সেকশনটা, যেটা আমরা জানি সবাই যে গদ্যটা আমরা করব। প্রথম প্রশ্নটা যেটা এসছে শূন্যস্থান আকারে এসছে দ্য ন্যারেটর স্পেন্ট হিজ সামার ভ্যাকেশনস। গ্রীষ্মের ছুটিগুলি আমাদের গল্পকথক কোথায় কাটাতেন? আমরা সকলে জানি কোথায় কাটাতেন, দেরাতে কাটাতেন। নেক্সট কোশ্চেন, আমাদের পরবর্তী প্রশ্নটা হলো, হোয়াট ডাজ দ্য গার্লস অ্যাবসেন্স সিগনিফাই when the narrator comes back to Delhi? মেয়েটার অনুপস্থিতি বা অভাব কি তাৎপর্য ব্যাখ্যা করে যখন আমাদের গল্পকথক দিল্লিতে ফিরে গেলেন? কি ব্যাখ্যা করে তার অভাবটা? হোয়াট ডাজ দ্য গার্লস অ্যাবসেন্স সিগনিফাই? গার্লস অ্যাবসেন্স, মেয়েটার অনুপস্থিতি কি তাৎপর্য মণ্ডিত করে তোলে যখন গল্পকথক দিল্লিতে ফিরে গেলেন? It indicates the girl's indifference to the narrator. It implies the narrator's negligence. It emphasizes the theme of the lost opportunities. It represents a shift in the properties of both individuals. কি হবে উত্তরটা? বলছি একে একে। প্রথমে বলছে it indicates the girl's indifference to the narrator। বলছে মেয়েটা থেকে গেল আর গল্পকথক দিল্লিতে ফিরে গেলেন। এই যে যাত্রাটা তিনি করলেন, তার পরবর্তী সময় কিন্তু সারাটা বছর ধরে বিভিন্নভাবে কিন্তু মেয়েটার কথা গল্পকথকের মনে ছিল, এবং সে তার স্মৃতিতে একটা জায়গা করে নিয়েছিল, এবং তাই তড়িঘড়ি পরীক্ষা শেষ করে তিনি বেরিয়ে পড়েছিলেন অনেক আগেই। কোথায়? কার জন্য? দেরার জন্য। কারণ মাঝখানে সে স্টেশন দেউলি, যে স্টেশনের প্ল্যাটফর্মে আমরা মেয়েটাকে দেখতে পেয়েছিলাম, সে বেতের বোনা ঝুড়ি বিক্রি করত। তাহলে এই যে জায়গাটা যে মেয়েটার নেই, মেয়েটা ওখান থেকে চলে গেছে যখন গল্পকথক দিল্লিতে আছেন, সেটা কি বোঝাচ্ছে? ইট ইন্ডিকেটস দ্য গার্লস ইনডিফারেন্স টু দ্য ন্যারেটর। It implies the narrator's negligence. It emphasizes the theme of lost opportunities. It represents a shift in the key priorities of both the individuals. It represents the shift in the priorities of the both individuals. অর্থাৎ এইখানে মেয়েটা যে গল্পকথকের সাথে নেই, সেই অভাবটা, সেই যে জায়গাটা, সেটা কিন্তু অনুভূতি করেছিলেন। তেমন করে মেয়েটার কাছেও কিন্তু গল্পকথক নেই, সেটাও কিন্তু প্রকাশ পেয়েছে, এবং দু জায়গায় একটা অভাব দেখা যাচ্ছে। দু জায়গায় কি দেখা যাচ্ছে? অভাব। কারণ মেয়েটাকে যখন বলেছিল যে আমি দিল্লি চলে যাচ্ছি, তুমি আমার সাথে চলো, মেয়েটা বলেছিল আমি কোথাও যাচ্ছি না। অর্থাৎ তার যাওয়ার ইচ্ছে থাকলেও তার উপায় নেই। আবার গল্পকথকেরও কিন্তু তাকে নিয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও কিন্তু সেখানে তিনি পরবর্তী সময় নেমে মেয়েটাকে খুঁজবেন, কেন মেয়েটা আসে না, কেন স্টেশনে ঘোরে না, কেন বিক্রি করে না। যখন তিনি হন্যে হয়ে তার প্রশ্ন খুঁজে পেলেন না, তখন তিনি চাইলেন যে তিনি নামবেন। তিনি নামতে পেরেছিলেন না। প্রত্যেকের জীবনে একটা বাধ্যবাধকতা বা জায়গা থেকে, যেখানে মানুষ অভাব নিয়েই বাঁচে। কি নিয়ে বাঁচে? অভাব নিয়ে। এবং প্রত্যেককে সেটা প্রত্যেকের অভাব দেখায় একে অপরের জন্য, অথচ পরস্পর কেউই তার কাছাকাছি থাকে না। ইট রিপ্রেজেন্ট এ শিফট ইন দ্য প্রায়োরিটিস অফ বোথ দ্য ইন্ডিভিজুয়াল। প্রত্যেকের গুরুত্বটা আলাদা করে দেখানো হয়েছে। হ্যাঁ, প্রত্যেকের গুরুত্বটা আলাদা করে দেখানো হয়েছে। খুব ভালো প্রশ্ন কিন্তু, ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। আচ্ছা, দ্য ফলোয়িং ইভেন্টস হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য প্রোজ পিস। দেখো এই ঘটনাগুলো, দ্য ফলোয়িং ইভেন্টস হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য প্রোজ পিস, দ্য নাইট ট্রেন এট দেউলি বাই রাস্কিন বন্ড। সিলেক্ট দ্য কারেক্ট সিকোয়েন্সিয়াল অর্ডার অফ ইভেন্ট। তার মানে রিঅ্যারেঞ্জ করতে হবে। কি করতে হবে? রিঅ্যারেঞ্জ। প্রত্যেকটা লাইনই গল্পে আসছে, কিন্তু কোনোটা আগে কোনটা পরে, এখানে উলট পালট করে দেওয়া। তোমাকে সিরিয়ালি সাজাতে হবে, এই জন্য গল্পটা ভালো করে পড়া রাখা জরুরি। The narrator returned to Deoli 2 months later.
2 মাস পর তিনি ফিরে গেলেন। আচ্ছা, দ্য ন্যারেটর ওয়াচেস দ্য গার্ল আনটিল দ্য জঙ্গল হাইডস দ্য স্টেশন। এটা কিন্তু প্রথমেই ঘটছিল, তাই না? প্রথম দেখা যাচ্ছে দ্য ন্যারেটর বিজি এ বাস্কেট buys a basket from the girl. আচ্ছা আচ্ছা, এইটার আগে আবার এটা ঘটেছিল, তাই না? আচ্ছা, the meeting becomes blurred when the narrator reach there. আচ্ছা, তারপর এটা তারপরে কি ঘটেছিল? এটা ঘটেছিল, তাই না? তারপরে তিনি ওখান থেকে 2 মাস পরে ফিরেছিলেন। তা দেখা যাচ্ছে যে 3 2 4 1 3 2 4 1 কোথায় আছে? এগুলো করার জন্য কিন্তু একটাই উপায়, গল্পটা ভালো করে পড়ে রাখতে হবে, নইলে কিন্তু এই নম্বরটা পরীক্ষায় কিন্তু বাদ যাবে। এটা ভুল করলে এটা কিন্তু পড়ার উপরে, তুমি কতটা পড়ছো তার একটা টেস্ট, আদৌ পড়ছো না পড়ো নাই। হ্যাঁ, তো এইগুলো জিনিসগুলো কিন্তু বেশ কঠিন, তাই না? কারণ ভালো করে বই না পড়লে আর এক আধবারের পড়াতে কিন্তু এগুলো হবে না। ওই জন্য ভালো করে, ওই জন্য কি করতে হবে বলো, বুদ্ধি শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা কি করবে, সমস্ত ঘটনাটা কয়েকটা পয়েন্টে লিখবে। কিভাবে করবে জিনিসটা, খাতার মধ্যে এরকম একটা বক্স করে, প্রথমে স্টেশনের মধ্যে সে জানলো সে চুরি কাটায়, স্টেশনের ট্রেনটা 5 মিনিট দাঁড়ায়, মেয়েটা বিক্রি করতে জানলার পাশে আসে, কথা হয়, চায়ের দোকানে যায়, এরকম করে ছোট 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 করে পয়েন্ট করে রাখবে, বুঝলা? তাহলে তুমি দেখে অনায়াসে এগুলো করতে পারবে। এই চার্টটা যদি না তুমি না করে পড়ো তাহলে কিন্তু মনে রাখতে পারবে না, কারণ তোমার গল্প কিন্তু একটা না, অনেক, তাই না? এই জন্য তোমাকে শর্ট করে ফ্লো চার্ট করছিলেন না ক্লাস 10-এ? ফ্লো চার্ট কোনো জিনিস কি হয়েছে, আমের আচার হ্যান ত্যান, মনে কিন্তু পদ্ধতিগুলো লেখা থাকতো, পরপর সাজাতো, তোমাকে ফ্লো চার্ট করে নিতে হবে। ফ্লো চার্ট করে নিলে পরে তোমার তাহলে মনে রাখতে সুবিধা হবে প্রত্যেকটা গল্প। এটাই একমাত্র সোজা পথ, এছাড়া পথ নেই কিন্তু। আর তুমি ওইভাবে পড়ে খুব একটা মনে রাখতে পারবে না। আচ্ছা, তারপর কি বলছে, তাহলে আমরা পেয়ে গেলাম উত্তরটা। আচ্ছা, তারপরে the question below presents an assertion A and a reason R. Select the correct option. Assertion and reason, কারণ আর যুক্তি, যুক্তি এবং তার কারণটা কি করতে হবে, খুব সুন্দর করে মিলিয়ে দেখতে হবে কোনটা। পড়ি, গেটিং অফ দ্য ট্রেন, ট্রেন থেকে নেমে দ্য ন্যারেটর ওয়েন্ট টু দ্য টি স্টল টু টেক আ কাপ অফ টি। তিনি চলে গেছিলেন একটা চায়ের দোকানে 1 কাপ চা খাবেন বলে। হি ওয়াজ ওয়েটিং ফর দ্য বাস্কেট সেলিং গার্ল টু মিট হার। সে অপেক্ষা করছিল ওখানে যাতে বাস্কেট সেলিং গার্লটা তাকে ওখানে গিয়ে তার কাছে চলে যায়, তার সাথে মিট করে। হি ওয়াজ ওয়েটিং ফর দ্য বাস্কেট সেলার গার্ল টু মিট হার। হ্যাঁ, যে বাস্কেট সেলার গার্ল তাকে মিট করবে সেই জন্য তিনি ওখানে গিয়ে পৌঁছেছিলেন। বোথ এ আর আর ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। Both A are true, but R is not the correct explanation of A. A is true, but R is false. A is false, but R is true. বেশ গোলমেলে কিন্তু। হ্যাঁ, এবার ব্যাপারটা পরিষ্কার করি। ট্রেন থেকে নেমে তিনি চায়ের দোকানে চলে গিয়েছিলেন, ঠিক আছে? হেডেড স্ট্রেট টু দ্য টি শপ, চায়ের দোকানে গেলেন। এবার এই কথা সত্যি, কিন্তু চা খাওয়ার ব্যাপারটা কিন্তু আমাদের গল্পে নেই। তা লোকে চায়ের দোকানে চা খেতেই যায়, গল্পে নেই বলে এটাকে মিথ্যে বলা যাবে না। হি ওয়াজ ওয়েটিং ফর দ্য বাস্কেট সেলিং গার্ল টু মিট হার। তিনি চায়ের দোকানে অপেক্ষা করছিলেন যাতে মেয়েটা তার সাথে এসে সাক্ষাৎ করে, না, এটা কিন্তু না। মেয়েটা তাকে অনুসরণ করে চলে গেছিল, মেয়েটা ওখানে আসবে বলে তিনি যার জন্য মেয়েটার জন্য আগের থেকে ওতপ্রোত অপেক্ষা করা, এটা কিন্তু করেনি। ঠিক আছে তো? তাহলে কি হবে, তাহলে প্রথমটা কি, বোথ এ আর আর, বোথ এ আর আর ট্রু, এ ইজ ট্রু, আর ইজ, ঠিক আছে, এ ইজ ট্রু, আর ইজ ফলস। মেয়েটা তাকে অনুসরণ করে গেছিল, তিনি মেয়েটার জন্য অপেক্ষা করে ওখানে দাঁড়িয়েছিলেন মেয়েটা আসবে, তা নয়। রিড দ্য স্টেটমেন্টস গিভেন বিলো অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। কারেক্টে বাঁচতে হবে। দেখো এই জিনিসগুলো খুব গোলমেলে কিন্তু, অনেকে ভাবে এখানে কারেক্ট তো এটা, তাহলে বাকিগুলো কি করবো, না, সবগুলোই কারেক্ট আর মিথ্যা বাঁচতে হবে তোমাকে, তারপর সেটা কোথায় আছে দেখতে হবে। প্রত্যেকটাই দেখিনি। কালাম ওয়াজ বর্ন ইন এ ওয়েলদি ফ্যামিলি ইন রামেশ্বরম। পরীক্ষার হলে এখানেই এফ লিখবো আগে, ঠিক আছে তো? আমাদের যেহেতু কোশ্চেন পেপারটা দিয়ে দিবে, তাদের কোশ্চেনের মধ্যে লিখে নিবো, এটা কিন্তু মনে রেখে করবো না কিন্তু, তাহলে কিন্তু গেল। কালামস মাদার্স লিনেজ ওয়াজ কনসিডার্ড মোর ডিস্টিংগুইশড দেন অফ হিজ ফাদার্স। ট্রু। কালামের মায়ের বংশের লোকেরা বাবার বংশের থেকে
অধিক প্রতিপত্তিশালী বা পরিচিতিবান। গুড। কালাম ওয়াজ এ টল অ্যান্ড হ্যান্ডসাম বয়। Kalam's father avoided all necessities leading to the deprived childhood. কালামের বাবা প্রয়োজনীয় জিনিসগুলো তাদের দিতেন না, সবকিছু এড়িয়ে যেতেন। এবার দেখো কোথায় আসে বাস্তালি হয়ে গেল। 1F2T 1F2T 3F 3F 4F 4F, বুঝতে পারো তো? এটা কিন্তু ডাইরেক্ট কিন্তু ওইভাবে করবা না, কিন্তু তাহলে কিন্তু ভুল হইতে পারে কিন্তু। আর মনে রাখো, গোল্লা ভুল জায়গায় পড়ে গেলে তারপরে চিৎকার করেও কোনো লাভ নেই। তাহলে যাক, খুব সুন্দরভাবে করে নিলাম, কি অনায়াসে। কত পৃষ্ঠা গেল এটা? ওইটা পরে এটা আসবে, তাই না? ভার্স শেষ হলো, ভার্স হ্যাঁ না, কবিতা করে দাও। এটা এইদিকে আছে, এই র্যাপিড রিডারটা টেক্সচুয়াল গ্রামার এখানে যাবো না, ড্রামাটা এখানে। এলোমেলো হয়েছে নাকি রে? দাঁড়া ইউলিসিস, ও একটু এদিক ওদিক হয়েছে না, তাই না? ওইটা কম্প্রিহেনশন। আচ্ছা যাক, হবে, অসুবিধা নেই, করতেই যখন ভার্স তো। দাঁড়া, এখানে হচ্ছে এইটার পরে কি আছে, দাঁড়া দেখি তো। এটা র্যাপিড রিডার, ঠিক আছে, আমরা ভার্সটা করে নিই। হ্যাঁ, করে নিই। করি, হ্যাঁ, ভার্সটা। কারণ উপরটা থেকে করলে পরে আমাদের ড্রামাটা আগে করতে হবে। এই যে এইগুলো করতে হবে, এই যে ড্রামা এখান থেকে করতে হবে। আগে কবিতাটা করে নিই, এখান থেকে স্টার্ট তো, কবিতাটা করে নিই। আচ্ছা, আবার অ্যাসারশন রিজনিং কোশ্চেনটা পড়ছি। ক্যাজুয়ালিনা ট্রি হোল্ডস এ ডিপ ইমোশনাল সিগনিফিকেন্স ফর দ্য পোয়েট। ক্যাজুয়ালিনা ট্রিটা খুবই গভীর এক আবেগময় তাৎপর্য কবির জন্য বহন করে। ইট ইভোকস মেমোরিজ অফ আর চাইল্ডহুড অ্যান্ড লস্ট লাভড ওয়ান্স। এটা স্মরণ করিয়ে দেয় তাকে তার সেই ছেলেবেলার স্মৃতিগুলোকে, এবং সেই সমস্ত মানুষরা যারা আজকে তাদের কাছে আর বেঁচে নেই, হারিয়ে গেছে। দুইটাই ঠিক, তাই না? কোনটা হবে? Both A and R true. R is the correct solution of A. What is the creeper compared to in the first stanza? ক্রিপার কে, লতা গাছকে কি বলে তুলনা করা হয়েছে? বি। কোথায় গেল এর বি? এক নাম্বার গেল। লাইক এ হিউজ পাইথন, পাইথনটা হচ্ছে আমাদের ক্যাজুরিনা ট্রি, আর স্কার্ফ মানে ওড়নাটা হলো লতা গাছ। শেষ, ফেল। আচ্ছা, তারপর হোয়াট ডাজ দ্য স্কার্স অন দ্য ট্রি সিম্বলাইজ? শেষ। গাছের গায়ে ক্ষতগুলো কিসের প্রতীক? কে পারবে? এই অবস্থা,
বলো, পরীক্ষা তো নাই আর বেশি দিন। মিনিং বলে দিলে তো উত্তর বলে, তাহলে উত্তরই বলে দিই, ঢাকায় দিবি মিনিং বলে। মিনিং বলে তো কাজ শেষ। পারলে পরে বলতে হবে। কে বলবে বলো? আচ্ছা তুক্কা দাও, তুক্কা মানো একটা, মানে ঢিল, ঢিল দাও দেখি একটা। এক গাদা পাথর উঠে ঢিল দিও কিন্তু, হ্যাঁ যে কোনো একটা লাগবে, একটা উঠালে লাগবে না। কোনটা রে? কত? কোন নাম্বারটা? জোরে বলো, জোরে বলো, লজ্জার বিষয় নেই, জোরে বলো। সাপের মন্ত্র না পড়ে জোরে বলো, এতে আশেপাশে সাপ চলে আসতে পারে। যে ফসফস শব্দ শুরু করতে, তাহলে অ্যাকচুয়ালি কি হবে সেটা বলার চেষ্টা করো। হবে না? হ্যাঁ, তোমরা ঢিলও মারতে পারো না। আরে অনুমান করো না, প্রাণ যাবে না তো, অনুমান করো। একজন বলো, কেউ, সবাই কিন্তু বলছো দেখো, কিন্তু মনে মনে। এটাই জোরে বলো। বি নাম্বার। আবার কেউ বলছে সি নাম্বার। একজন ডি, একজন ই, একজন এফ বললেই শেষ ঝামেলা। রেসিলেন্স, সহনশীলতা, কষ্ট সহ্য করার ক্ষমতা বা টিকে থাকা। ঠিক আছে, হ্যালো। ড্যাশ অ্যাডন্স দ্য ট্রিজ বাউজ লাইক এ ক্রাউন। এই তো, এটা তো কবিতার লাইন মুখস্থ রাখতে হবে। অ্যাডন্স মানে ভালোবাসা, আদর করা। গাছের ডালপালাগুলোকে অ্যাডন্স করেছে, আদর করে সাজিয়ে রেখেছে মুকুটের মতো কারা? এ বলেই দিলাম বাংলা। হ্যাঁ, কে? বি না উত্তর বলো। ক্রিমসন ফ্লাওয়ার্স। সঠিক উত্তর। How does poet uses of synesthesia, such as music that fills the garden, contribute to the poem's thematic complexity? How does poets use of synesthesia, such as music that fills the garden, গান যখন বাগান ভরিয়ে দিচ্ছে, এমন জিনিসটা কন্ট্রিবিউট টু দ্য পোয়েটস থিমেটিক কমপ্লেক্সিটি? কিসের থিমেটিক কমপ্লেক্সিটি? ইট ইমপ্লাইজ দ্য ইমোশনাল কন্টেন্ট, ইট ব্লার্স দ্য লাইন্স বিটুইন sensory experiences, emphasizing the interconnectedness of memory and perception. It highlights the isolation of the speaker. It creates a sense of detachment. কোনটা হবে? বলছে ইট হাইলাইটস দ্য আইসোলেশন, মানে নির্জনতা। ইট ক্রিয়েটস এ সেন্স অফ ডিটাচমেন্ট, একটা যে সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই, দূরে থাকা, এরকম বোঝাচ্ছে। নাকি এটা ঝাপসা করে দেয় সেই লাইনগুলো যেগুলো তার বাস্তব জীবনে তিনি অভিজ্ঞতা করেছিলেন, জোর দিয়েছিলেন, কিন্তু পরবর্তী সময় সেগুলো মেমোরি বা পারসেপশন হয়েই থেকে গিয়েছিল। বুঝতে হবে। বাংলা না ভাঙা দিলে মনে হয় পরীক্ষা এবার কঠিন হবে, কিন্তু প্রশ্ন, হ্যাঁ সেই কঠিন হবে, বাড়িতে পড়তে হবে একটু ভালো করে। আচ্ছা আচ্ছা, এইবার আবার অ্যাসারশন রিজনিং, ইউলিসিস থেকে আরেকটা চমৎকার কবিতা, তাই না? ইউলিসিস ডিজায়ার টু ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোর। ইউলিসিস ভ্রমণ করতে চায়, আবিষ্কার করতে চায়। হি ফিলস কনফাইন্ড বাই হিজ কারেন্ট লাইফ। সে অনুভব করতে সে যেন বন্দী হয়েছে তার বর্তমান জীবন দ্বারা। দুটাই সত্যি, তাই তো? বি কন্ট্রাডিক্টস এ। বি হলো এর বিপরীত, হ্যাঁ এটাই উত্তর হবে।
সে বাধা পড়ে গেছে কিন্তু সে যেতে চায়, তাই না? এটাই হবে। বি ইজ দ্য রিজন ফর এ, না বি ইজ ফলস টু এ, না এটা না, দুটাই ঠিক, কিন্তু একে অপরের বিপরীত, ঠিক আছে, কিন্তু পরস্পরের মধ্যে কোনো সম্পর্ক আছে কিন্তু। এটা হোয়াট ডাজ ইউলিসিস থিঙ্ক অফ দ্য পিপল অফ ইথিকা, ইথিকার লোক নিয়ে সে কি মনে করে? ইথিকার লোকদেরকে নিয়ে তার ভাবনা কি? হ্যাঁ, বি, বি হবে। হ্যাঁ, বি এর উত্তর মানে কি বলতো? অর্থ জোগাড় করতে চায়, বি অ্যাকুমুলেট ওয়েলথ। ইউলিসিস অর্থ জোগাড় করতে চায়, কোথায় আছে? এর বি ক্যান্সেল, তাহলে অন্যটা। আরে হোয়াট ইজ ইউলিসিস মেন, ও সে বি ওই উপরে কোশ্চেন না, না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক বলছিস, ঠিক বলছিস, আমি নিচের অপশনটা দেখছি, একদম ঠিক। হোয়াট ডাজ ইউলিসিস, যে বলেছিস উত্তরটা ঠিক বলেছিস, তারা স্টুপিড আর আনসিভিলাইজড, গুড, এটাই উত্তর, একদম ঠিক বলছিস। আমি এই কোশ্চেনটার উত্তর বল এবার কি হবে। হোয়াট ইজ ইউলিসিস মেন ডিজায়ার, ইউলিসিসের মূল ইচ্ছা কি বল? টু সি, একদম, টু ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোর ওয়ার্ল্ড, সে ঘুরবে এবং জানবে। রিড দ্য স্টেটমেন্টস গিভেন বিলো এন্ড চুজ দ্য কারেক্ট অপশন, আবার, তাই না? চলো এবার এটা তোমরা করো তাড়াতাড়ি, আমাকে ফাইনালি উত্তরটা বলবা। হচ্ছে কত নাম্বার? এ নাম্বার, বাকিরা আর? হ্যাঁ, বি, একজন এ একজন বি, তারপর আচ্ছা এ বি দুইটা আসলো। এবার দেখি মিলে নাকি, আমি পড়ি। ইউলিসিস উইশেস টু রিটার্ন হোম অ্যান্ড লিভ আ কোয়াইট লাইফ, ইউলিসিস বাড়ি ফিরে সুখে শান্তিতে জীবন কাটাতে চায়। ফলস। তারপর ইউলিসিস ইজ কন্টেন্ট উইথ হিজ কারেন্ট স্টেট অফ অ্যাফেয়ার্স, ইউলিসিস কন্টেন্ট উইথ হিজ কারেন্ট স্টেট অফ অ্যাফেয়ার্স, বর্তমানে যে কাজ করছে সে কাজ নিয়ে সে বড় সন্তুষ্ট। Ulysses speaks fondly of his son Telemachus' abilities. ছেলের যোগ্যতা নিয়ে সে খুব গর্ব করে কথা বলে। Ulysses believes that old age is a time for rest and reflection. বুড়ো বয়সটা নাকি আরাম আর বিশ্রাম করে কাটানোর সময়। কত নাম্বার? ডি না বি? তাহলে দেখো তোমরা প্রথমে যেগুলা ধরছিলে সেটা কিন্তু ভুল। কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্টি, কন্টেন্ট মানে সন্তুষ্টি, বুঝলা তো? কন্টেন্ট। তারপর ইউলিসিস ডেসক্রিপশন অফ ইথিকাস পিপল প্রাইমারিলি সার্ভস টু, কোনটা? ইউলিসিসের যে বর্ণনা ইথিকার লোকজনদের প্রাথমিকভাবে সেটা কোনটাকে বোঝায়? হাইলাইটিং দ্য ইম্পর্টেন্স অফ ওয়েলথ অ্যাকুমুলেশন, কন্ট্রাস্ট দেয়ার mundane existence with his heroic past, demonstrate his effective governance, emphasize the beauty of simple living, কোনটা? ইথিকাল লোকেদের বর্ণনা দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন?
বর্তমানে তার যে পরিস্থিতি এবং তার অতীতের যে গৌরবময় পরিস্থিতি সেটার কথাই তিনি তুলে ধরতে চেয়েছেন। ঠিক আছে, কনস্ট্রাক্ট দেয়ার মানডান এক্সিস্টেন্স উইথ হিজ হিরোইক পাস্ট। ড্রামা, চলে যাই। ড্রামা তোমাদের আমাদের সবার প্রিয়, প্রচন্ড নাম্বার তুলবো এখান থেকে আমরা। সে প্রথমেই তো শেষ করছে। আই সি দ্য ফিয়ারফুলেস্ট থিং, হোয়াট ডাজ ইট রেফার টু? কে বলেছিল কথাটা বলো তো, কে বললো? একদম গুড, দারুণ দারুণ ছেলে, মরিয়া বলেছে। আমি আজকে সব থেকে ভয়ানক জিনিসটা দেখেছি। হোয়াট ডাজ ইট রেফার টু, এটা কি বোঝায়? বার্টলিজ রাইডিং অন রেড মেয়ার, মাইকেলস রাইডিং অন গ্রে পনি, বার্টলিজ রাইডিং অন দ্য রেড মেয়ার followed by Michael's riding on a grey pony, Bartley's riding on a grey pony। কোনটা হবে? সি নাম্বার, তাই না? ভাই দেখো ভালো পড়ছো, গুড, ভেরি গুড। তারপর রিড দ্য স্টেটমেন্টস গিভেন বিলো অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। আবার সেই খেলা, ট্রু ফলস করার জন্য আগে পাগল হইতো না, এখন তোমাকে পাগল করেছে। বলো, Maurya thinks the sea is very turbulent. Michael is supposed to have got a clear burial. Maurya's husband died of cholera. The young priest is surprisingly absent in the entire play. বলো, উত্তর বলো কোনটা হবে? বলো, প্রেডিক্ট করো, প্রেডিক্ট, ভবিষ্যৎবাণী করো, কোনটা হবে? সি, সি হবে উত্তর। এবার লাইনগুলো ভাঙাই। মরিয়া মনে করে সমুদ্রাজ বড়ই উত্তাল, সত্যি। ট্রিবিউলেন্ট কথার অর্থ হচ্ছে প্রবল, প্রবাহিময়, উত্তাল, ট্রিবিউলেন্ট। মাইকেল ইজ সাপোজ টু হ্যাভ এ গট ক্লিন বিউরাল। মাইকেল হয়তো একটা সুন্দর গোর পেয়ে গিয়েছিল। Maurya's husband died of cholera. The young priest is surprisingly absent in the entire play. কত? তারপরে এইটা তো তোমরা মানে এইটা আবার পরে যে এই ছকটা তো দারুণ পারবে, সেই পারবা, এটা সত্যি দারুণ আছে। দেখো এবার কি বলছে, Maurya is a helpless and grieving mother. The sea has taken away the lives of almost all male members of the family. গ্রিভিং কথার অর্থ হচ্ছে দুঃখী মা। মরিয়া হেল্পলেস, সাহায্যহীন, তার ছেলে নাই, সাহায্য থাকবে নাকি? আর হচ্ছে সবসময় কষ্ট পায় আমার একটা মায়ের, সত্যি। তার সব সন্তানকে কেড়ে নিয়েছে, এইটাও সত্যি। কোনটা হবে উত্তর? বি ইজ দ্য রিজন ফর এ, তাই না? সব ছেলে মেয়েকে নিয়ে গেছে দেখেই তো সে কি, তাই না? চলে আসবো ম্যাচিং স্তম্ভ। ছোটবেলা আমরা কথা না, মাছের কি আছে, ফুলকা, মানুষের হৃৎপিণ্ড ওরকম। সেই সেই স্তম্ভ মেলানো, দেখো মেলাও। ওরে বাবা, এত তাড়াতাড়ি! আচ্ছা দেখি আমরা পাই নাকি। ক্যাথলিন determined to go to the Galway fair, the youngest member of Maurya's family, missing of for 9 days, elder daughter of Maurya. লিখবা তোমরা এখানে না, কিন্তু লিখবা এখানে একে ডি। মাইকেল মিসিং ফর 9 days, 2 সি। Nora, the youngest member of Maurya's family,
বার্কলি ডিটারমাইন্ড টু গার্ল ওয়েলফেয়ার। কোথায় আছে? এক এক ডি 2 সি ডিসিবিএ কোথায় আছে? ওইটা দেখলাম না, তোমার দেখতে হবে ডিসিবিএ। ডিসিবিএ কোথায়? ডাইরেক্ট ডিসিবিএ। তোমরা কিন্তু নাম্বার দিয়ে বিচার করতে যাবে না, পরে তখন ওইটা দেখবা, বুঝতে পারলো তো? তাহলে কিন্তু তাড়াহুড়োতে গোলমাল হয়ে যাবে। ডিসিবিএ, কারণ এগুলো কোনোদিন 3-এর জায়গায় 2 এরকম থাকবে, সিরিয়ালি দেওয়া থাকবে, বুঝতে পারলো তো? তাই তোমরা এইগুলা সিরিয়ালিটা যেটা করছো ওটা যেখানে আছে ঘাচাং করে দিতে আসছিস। তারপর চলো স্টাডি দ্য কেস। কেস স্টাডি করতে হবে। কেস at the very end of the play Maria's fear has subsided, ছেড়ে দেওয়া হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, মুকুব হয়েছে, and she remains calm even after losing all the male members of her family. What do you think is the reason behind Maria's calmness? সব ছেলে মেয়ে হারিয়েও নাটকের শেষে সে কেন চুপচাপ, কেন তার মধ্যে আর কোনো ভয় বেঁচে নেই? Why? The repeated misfortune have made her emotionless. বারংবার দুর্ভাগ্য ঘটতে ঘটতে তার মধ্যে ইমোশন, আবেগ বলে কিছু নেই। She does not love Bertley. Bertley has been a spoiled brat, so Maria has no man. তার নষ্ট ছেলে ছিল, খারাপ হয়ে গেছিল, তাই she aspects the morality of living beings and realize that she has to accept what fate has thrust upon her. সে মেনে নিয়েছিল ভাগ্যের লেখাকে কোনোদিন পাল্টাতে পারে না। কোনটা হবে? কারণ ফ্যাটালিজম বার্তা শুরুতে ছিল নাটকে, তাই না? লেখা ছিল যে আমাদের কপালে যা হওয়ার তা হবেই, লাফালাফি করে লাভ নেই। যাক, তারপরে টেক্সচুয়াল গ্রামার। এই গ্রামারে তো আমাদের অভূতপূর্ব ক্ষমতা। দেখো, সৌভাগ্যবশত উত্তরটা করে দেওয়া আছে, মানে মারার উপায় তৈরি করে দেওয়া হয়েছে আরো বেশি, তাই না? সবগুলো সঠিকের মধ্যে একটা, সবগুলো ভুলের মধ্যে একটা সঠিক খুঁজে পাওয়াটা খুব ভালো, যে ব্যাকরণ না জানে তার পক্ষে অসম্ভব। চলো পড়ি, ঠিক আছে? দ্য ব্যাংকার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো with his finger. The prisoner made no movement whatever in response. বাংলাটা কে বলবে আমায়? পাঠ্যের বাংলা কে বলবে? নিজে বলবে না, আমি দাঁড়া করায় জিজ্ঞাসা করবো। বলো, কে বলবা? বলো, কে বলবা? বলো, বেশ কয়েকটা মুখকে আমি ধরবো আজকে, দেখি, বলো। পাঠ্য লাইনের বাংলা বাড়িতে পড়তেছো না তোমরা? না, তোমরা কি পড়তেছো আমি বলে দিব পড়ার পরে, ভিডিওটা অফ হওয়ার পর। আমি দেখবা যেগুলা বলবো তোমরা ওগুলাই করতেছো, দেখো আমি বলে দিব পরীক্ষা ভিডিওটা শেষ হোক। কি হবে রে, লাইনে বাংলা পড়তে পারবা না? বাহ, গুড। দ্য ব্যাংকার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো। ব্যাংকার জানলার মধ্যে ঠকঠকানি শব্দ করলো। উইথ হিজ ফিঙ্গার, তার আঙ্গুলের দ্বারা। দ্য প্রিজনার, বন্দি, মেড নো মুভমেন্ট, কোনো নড়নচড়ন ছিল না। হোয়াট এভার ইন রেসপন্স, যেটাই হোক না কেন প্রতি উত্তরে বা উত্তরে কোনো নড়াচড়া করলো না। সরল বাক্য করতে বলতে, সরল বাক্য মানে একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনাইট ভার্ব। এক গ্লাস জল চোখের সামনে ভেসে উঠছে, কোনটা হবে বলো? The banker tapping at the window with his finger, the prisoner made no movement. Tapping of the banker at the window with his finger, the prisoner made. পার্টিসিপল দিয়ে শুরু হলে দুই ভাষার সাবজেক্ট এক হবে, দুই ভাষার সাবজেক্ট দুটো আছে। এটা প্রিজনার আছে, এই পাশে আবার ব্যাংকার আছে, দুটো আলাদা। তাই জন্য উত্তরটা ভুল, কারণটা বলে দিলাম। ট্যাপ, খট করে, অ্যাট দ্য উইন্ডো,
জানলায় উইথ হিজ ফিঙ্গার বাই দ্য ব্যাংকার। দেখছো তো কিভাবে উত্তর করতে হয়, না না বুঝে শুনে কিভাবে উত্তর করা যাবে, কারণ এটা কেন হবে না, দেখো ট্যাপ অ্যাট দ্য উইন্ডো উইথ হিজ ফিঙ্গার বাই দ্য ব্যাংকার, ট্যাপ করে করলো, করে, এখানে ট্যাপটা আছে, এখানে ট্যাপ লিখছে, এখানে পাস্ট টেন্স, এখানে প্রেজেন্ট টেন্স। বুঝতে পারলা? শুধু যে তোমাকে জয়নিংই জানতে হবে বা সিম্পল জানলে তা তুই চোখ কান খোলা রাখলেও পারবে, খালি মাথায় একটু বুদ্ধি রাখতে হবে, শিয়াল হতে হবে, শিয়াল। আর এখানে হচ্ছে দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট হোয়াট এভার ইন রেসপন্স টু দ্য ব্যাংকার ট্যাপিং এট দ্য উইন্ডো উইথ হিজ ফিঙ্গার। দেখো একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র ফাইনাইট ভার্ব, শেষ। আর কোথাও ভার্ব নেই, দেখছো লাইনটার মধ্যে, বাস হয়ে গেল। 1 নাম্বার পাইলাম সবাই, সবাই মিলে পাইছি কিন্তু 1 নাম্বার। হ্যাঁ, ও এখানে যাচ্ছে, আবার টেক্সচুয়াল গ্রামার একটা কি দিচ্ছে দেখি, এই যে, ও বাবা বলছিলাম না আসবে, ওই লাইনটাই আসে। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, শি আস্কড, তিনি জিজ্ঞাসা করলেন, তোমার কি একটা, তুমি কি একটা ঘুড়ি, ঘুড়ি না ঝুড়ি, তুমি কি একটা ঝুড়ি কিনতে চাও? কোনটা হবে পরোক্ষ উক্তিতে? তোমরা তো মাধ্যমিকে মানে কেউ আমার কাছে পড়ো নাই না, বলো কোনটা হবে? উত্তরটা সঠিক কিনা ভুল কিন্তু লাস্টে মনে হয় কথাটা, কথা বলো তো লিখানে উত্তরে মনে হয় কেন, কনফিডেন্টলি বলো, ভুল হলে ব্যাপারটা আলাদা। বি হবে, ডি হবে। একদম ঠিক, একদম ঠিক। she asked him if he, মানে narrator, wanted to buy a basket, একদম ঠিক। বাহ, তার মানে পারবা পরীক্ষায়, ভালো লাগলো। হ্যাঁ আছে, এটা আনসিন একটা, এইটা হয়েছে আছে, এই যে আছে, করি না। এটা আমাদের মানে আনসিনের থেকে না, এটা পাঠ্যের যে গ্রামারটা সেটার অংশ। দ্য গার্ল স্টুড বাই দ্য উইন্ডো, মেয়েটি দাঁড়িয়েছিল জানলার কাছে। শি স্মাইলড অ্যাট দ্য ন্যারেটর, সে গল্পকথককে দেখে হেসেছিল। কমপ্লেক্স করতে হবে, দুটোকে জয়েন করতে হবে। দ্য গার্ল স্মাইলড অ্যাট দ্য ন্যারেটর অ্যান্ড স্টুড বাই দ্য উইন্ডো, উত্তরটা হবে মেয়েটি হেসেছিল গল্পকথকের দিকে এবং দাঁড়িয়েছিল সে জানলার কাছে। কমপ্লেক্স করতে বলেছে, হবে? এটা কি এ নাম্বার অপশনটা উত্তর হবে? না, কেন নয়? তারপরে অ্যাজ সিন্স ওয়েন থাকে, তাই না? অ্যাজ সিন্স, হ্যাঁ, বাহ, ভেরি গুড গার্ল, এই তো, এটা কম্পাউন্ডে আছে, দারুণ, ভেরি গুড। এটা হবে না, যুক্তিটা জানতে হবে। তারপর কে বলবে? কমপ্লেক্স করতে বলেছে, পরেরটা হবে কেন? এটা পারবে না, এটা আমি শেখাচ্ছি। এই কথাটা মনে রাখবে, ফ্যান বয়েজ। এফ ফর, এ ফর অ্যান্ড, এন ফর নর, বি ফর বাট,
ও ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর সো, এগুলোকে বলা হয় কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো যেখানে থাকে সেটা হচ্ছে কম্পাউন্ড। ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখলে তুমি পরীক্ষায় অটোমেটিক কম্পাউন্ড সেন্টেন্স চিনতে পারবে বিনা গ্রামার পড়ে, একবারে ছোটায়, একবারে ছোট্ট করে। আচ্ছা হলো, আচ্ছা তাহলে এটা হলো না, তাই না? দেখো, as the girl stood by the window she smiled at the narrator. as যেহেতু মেয়েটি জানলার পাশে দাঁড়িয়ে ছিল তাই সে গল্পকথকের দিকে তাকিয়ে হাসলো। জানলার পাশে কেউ এসে দাঁড়ালে হাসতে হয় নাকি? এটা কিন্তু কমপ্লেক্সে আছে, এটা কিন্তু কমপ্লেক্সে আছে, কিন্তু কমপ্লেক্স এই উত্তরটা হবে না, এই উত্তরটা হবে না। এটা সময় বুঝাইছে, দেখ হাইটে এসে দাঁড়াইলো ঠিক তখন কি সময় বুঝাচ্ছে না, একটা সময় ব্যাপার আছে না? The girl smiled at the narrator while she stood by the window. জানলার কাছে যখন সে দাঁড়িয়েছিল তখন সে গল্পকথক দেখে হেসেছিল। বুঝলা? অ্যাজ দিয়ে কারণ বোঝায়, কারণ অ্যাসেন্স দিয়ে কি বোঝায়? কারণ বোঝায়। আচ্ছা, দেয়ার ইজ এ গ্রামাটিক্যাল এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স, এটা ব্যাকরণগত ভুল আছে, পরীক্ষা একটা থাকবে, আমাদের ভুলটা বের করতে হবে কি। দ্য বুকস হি সেন্ট ফর were principally of a light character, novels with complicated love plot, sensitive and fantastic stories. এখানে ভুলটা কোনটা? The books he sent for were principally a light character. The books he sent for were principally of a light character, novels with a complicated love plots, sensitizing and fantastic stories. The books he sent for were principally of light character, novels with complicated love plot, sensuous and fantastic. কোনটা হবে? একদম ঠিক, ভেরি গুড, সেনসেশনাল। বাহ, ছেলেটা কিছু করবে মনে হচ্ছে। যাক, ব্যাকরণে কিছু একটা জায়গা দখল করা যাবে। গুড, ভেরি গুড বয়, একদম ঠিক বলছে উত্তর। এগুলো বইয়ের লাইন, কিন্তু এটা তুমি ব্যাকরণ তুমি না পড়লেও হবে, তোমার বইটা পড়লে বইয়ের লাইনটাকে ইচ্ছা করে ভুল করে দিবে, সঠিক লাইনটা নিচে লেখাই থাকে, যে গল্প পড়বে সে অটোমেটিক পারবে। চলে আসছি স্প্লিটিং এ, বাক্য বিভাজন। In the second year the piano was silent in the lodge and the prisoner asked only for the classics. ভাগ করতে হবে। কি হবে? স্প্লিট, স্প্লিট করতে হবে, টুকরো, কোনটা হবে? আরে কিছুই তো নাই। In the second year the piano was silent in the lodge, full stop. The prisoner, তাহলে কি হচ্ছে? In the second year the piano was silent in the lodge, full stop. The prisoner asked only for the classics. এটা হবে নাকি the piano was silent হবে? In the second year the piano was silent in the lodge, the prisoner requested, কোনটা হবে? এটাই হবে। এন্ডটা উঠে খালি এখানে মনে একটা এন্ড ছিল, এন্ডটা উঠে ফুল স্টপ করলো, মনে মনে ভাবতে, বাস শেষ, ভাগ হয়ে গেল। প্রথম বছর কোনো, দ্বিতীয় বছর কোনো পিয়ানো বাজে নাই, ফুল স্টপ, শেষ বাক্য। দ্য প্রিজনার আস্কড অনলি ফর দ্য ক্লাসিক্স, ওই রিকোয়েস্টেডটাকে পাল্টাই দিতে হবে আস্কড ফর। আবার যদি তুমি যে ইন দ্য সেকেন্ড ইয়ার দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লজ, দ্য প্রিজনার রিকোয়েস্টেড, এখানে কি আছে? আমাদের কি আছে? এখানে আস্কড আছে, ঠিক আছে, আস্কড আছে, আস্কড অনলি, এখানে আস্কড অনলি আছে, তুমি এটা করতে পারো, হয়ে গেল, শেষ।
ঠিক আছে, একদম সোজা, একদম সোজা, কিচ্ছু নাই। দুইটা ভাগ করাই আছে, দুইটা ভাগ করাই আছে, কমা দিছে, কমার জায়গায় এনটাকে উঠাই দিতে হবে, বাস দিতে হবে। তাহলে রিডিং কম্প্রিহেনশনে যাই না। The origins of the Kumbh Mela trace back to Hindu mythology, especially the legend of Samudra Manthan or the churning of the ocean. According to the ancient scriptures, the celestial event was collaborate between the Devs and the Asurs, মানে অসুর demons, to retrieve Amrito, যাকে আমরা অমৃত বলি, the nectar of immortality, অমরত্বের ফোঁটা। নেকটার মানে পবিত্র, পবিত্র ফোঁটা বা রসকে বলা হয় নেকটার। ডিউরিং দ্য প্রসেস আ কুম্ভ পট ফিল্ড উইথ স্কেয়ার্ড নেকটার ইমার্জড। কুম্ভ পট, ওখান থেকে একটা হাড়ি বেরিয়েছিল, তাতে পরিপূর্ণ ছিল অমৃত রস। টু সেফগার্ড ইট ফ্রম দ্য ডিমন্স, ওটাকে সঠিকভাবে পাহারা দেওয়ার জন্য লর্ড বিষ্ণু ডিসগাইজ অ্যাজ মোহিনী, মোহিনী রূপ নিয়ে, নারীর রূপ নিয়ে সেই হাড়িটা কোলে তুলে নিয়েছিলেন। কারণ সেটা কে খাবে সেটা নিয়ে অসুরদের মধ্যে আর দেবদের মধ্যে পুরো লড়াই। যেহেতু আগাগোড়া দিয়ে মহিলাদের প্রাধান্য একটু বেশি, তাই জন্য ভগবান বিষ্ণু বুঝলো যে না, এটা একমাত্র বিষয়টাকে ঠিক আনতে হবে, এটা মহিলাই, আমাকে একটা মহিষী মহিলার চেহারা নিয়ে আমাকে যেতে হবে। নারীদের রূপ সৌন্দর্য দেখে রাক্ষস এবং দেবতারা উভয় প্রাথমিকভাবে স্তব্ধ হয়ে যাবে। তারপর আমি প্রস্তাব রাখবো, এই মহিষী নারীর হাত থেকে অমৃত পান করব, সারা জীবন বেঁচে থাকবো, এত বড় সৌভাগ্য ছাড়তে আর কেউই রাজি হবে না। নিজেদের মধ্যে ক্যাচালটা বন্ধ হয়ে যাবে। ভগবান বিষ্ণু কিন্তু মারাত্মক লোক, লোক বলে, যাই হোক, যাই হোক, মোহিনী রূপ নিল। ওই মোহিনী নামটা ওই মারাত্মক নাম। সিজ, মোহিনী কথার অর্থ কি? যে লোককে কি করতে পারে? মোহিত করতে পারে, তাকেই বলা হয় মোহিনী। সিজ দ্য পট অ্যান্ড ফ্লিড, ও মা, মোহিনী পটটা নিয়ে দিছে করে পালিয়ে গেছে। অ্যালং হিজ জার্নি, পালাচ্ছে পালাচ্ছে, ফিউ ড্রপস অফ নেকটার স্প্লিট ফোর পেয়ার দ্য প্রয়াগরাজ হরিদ্বার, দৌড়াতে দৌড়াতে কয়েক ফোঁটা হাড়ির থেকে পবিত্র সেই রস সেই প্রয়াগরাজে, হরিদ্বার নদীতে, হরিদ্বারে থাকা প্রয়াগরাজের মধ্যে টপ টপ করে পড়ে যায় জলের মধ্যে। অ্যান্ড নাসিক, নাসিকে পড়েছিল, মেকিং দেম হলি সাইটস ফর দ্য কুম্ভ মেলা, এবং ওই নদীর জল অমৃত জল হয়ে গেল। ওই জন্য কুম্ভ মেলায় যদি কেউ যায়, তার স্নান করলে তার পাপ বিসর্জন হয়, অর্থাৎ সারা জীবনে যত পাপ করেছো সেই পাপটা ওই জল গ্রাস করে নেয়। ওই জন্য কুম্ভ মেলায় গেলে ওখান থেকে কিছু আনতে নেই, কোনো কিছু কিনে আনতে নেই, যা কিছু দিয়ে আসতে হবে, বুঝতে পারলা তো? অনেকে ওখান থেকে আবার কিনে টিনে নিয়ে আসে, জল টল নিয়ে আসে, ওগুলো কিচ্ছু আনতে নেই। ওই জলটার মধ্যে পাপটা বিসর্জন হয়ে গেছে, ওখান থেকে আবার ফিরত ওই পাপকে আনতে নেই কিন্তু, বুঝতে পারলা তো? এটা ধর্মীয় রীতি। কুম্ভ মেলায় গেলে অনেকে জল ভরে নিয়ে আসছে, নট দ্যাট, এটা উচিত নয়। আর ওই নদী গ্রাস করে সবকিছু, আবার ওখান থেকে যদি নিয়ে আসো তাহলে তোমার জীবনে ওই পাপটা আবার চলে আসলো কিন্তু। এটা মনে যেন থাকে, গেলে কোনোদিন নিয়ে আসো না আবার। যাই হোক, ওই জলে লোকে স্নান করে মানুষ কি হয়? শুদ্ধ হয়। তাই স্নান করার পর জলটা কি হবে? তোমার দেহের সমস্ত ময়লা নিয়ে নিল, তাহলে কি হবে? সে অশুদ্ধ হয়ে যাবে, সে তার পূর্ণ গতিতে সেটাকে আবার শুদ্ধ করে নেয়। কিন্তু যে জলে তোমার পাপ থাকে, একটা নোংরা জলে তুমি হাতটা ধুলে, হাত ধুয়ে জলটা আবার খাবে? তাহলে একটা পরিষ্কার জলে তুমি হাতটা ধুলে, জলটা কালো হয়ে গেল, তারপরে যদি আবার জলটা খাও, তাহলে কি হলো? সেই নোংরাটা আবার তোমার শরীরে না গেল। এই হলো ব্যাপারটা। তা ওখানে লোকে স্নান করে। যাই হোক, খুব সুন্দর পড়া দিয়েছে। মেকিং হলি সাইট, সাইট মানে জায়গা, যাই হোক, দিস ফোর সাইট বিকেম স্কেয়ার্ড হোস্টিং দ্য কুম্ভ মেলা অন রোটেটিং বেসিস। চক্রাকারে এই চারটি জায়গায় কুম্ভ মেলা আয়োজিত হয়। ইন 2025 মহাকুম্ভ অ্যাট প্রয়াগ, যেটা স্পেশালি রেয়ার, যেটা আমরা আর কোনোদিনও পাবো না, আমরা বাঁচবই না আর মহাকুম্ভের জন্য। অকারিং দ্য 144 ইয়ার, আবার 144 বছর পর হবে। 2025 যারা মিস করছে তারা টাকা পয়সা জমায় এখানে আর যাইতে পারবে না, কারণ এটা আবার 144 বছর, তার আগে তুমি টাটা বাই বাই। দেখো, the unique alignment is believed to mark an exceptionally auspicious, auspicious কথার অর্থ হচ্ছে মঙ্গলময়, time for prayers and rituals। এই সময়টা খুব ভালো সময় ছিল। এখন তখন কোনো পূজা অর্চনা প্রার্থনা করলে অবশ্যই সেটা জীবনে সুফল নিয়ে আসতো। pilgrims take a holy dip in the rivers, লোকেরা এখানে পবিত্র ডুবকি লাগিয়েছে, ডিপ, সিকিং পিউরিফিকেশন অ্যান্ড মোক্ষ, তোমার আত্মার পরিতৃপ্তি, আত্মার পরিশুদ্ধকরণ যাতে হয়, তুমি যাতে মোক্ষ লাভ করো। মোক্ষ লাভ মানে লিবারেশন,
সংসারের মায়া মোহ মমতা সবকিছুর থেকে মুক্তি হয়ে আবার ঈশ্বরের কাছে ফিরে যাওয়া। বিয়ন্ড ইটস রিলিজিয়াস সিগনিফিকেন্স, ধার্মিক যে মূল্য তা পেরিয়ে দ্য কুম্ভ মেলা রিফ্লেক্টস ইন্ডিয়াস রিচ কালচারাল হেরিটেজ। আমাদের ভারতীয় সংস্কৃতি কত যে ঐতিহ্যপূর্ণ তা আমরা এখান থেকে দেখলে বুঝতে পাই। ইউনিটিং মিলিয়ন্স ইন রিগার্ড, ইউনিটিং একত্রিত করেছিল মিলিয়ন্স ইন গ্র্যান্ড সেলিব্রেশন অফ ফেইথ ডিভোশন হারমোনি, সম্প্রীতি শ্রদ্ধা বিশ্বাসের একটা অপূর্ব মেলা কুম্ভ মেলা। ওটা কিন্তু খুব সুন্দর, কিন্তু বিভিন্ন ভয়ানক শব্দ দ্বারা পরিপূর্ণ। ধার্মিক শব্দ তো কঠিন শব্দ, আমরা কয়টা ধর্ম শব্দ পড়ছি তাই না, খুব কঠিন কঠিন শব্দ আছে, কিন্তু সিলেস্টিয়াল কথার অর্থ পবিত্র, স্বর্গ সম্পূর্ণ শব্দকে বলা হয় সিলেস্টিয়াল, ঠিক আছে, হেভেনলি যাকে বলে। কোলাবোরেট একত্রিত হওয়া, চার্নিং মন্থন বা কোনো কিছুকে আন্দোলন করা, রিট্রাইভ অমৃত অর্থাৎ অমৃতের উৎপাদন, নেকটার মানে পবিত্র ফোঁটা তাকে নেকটার বলে। হোস্টিং মানে আয়োজন, রেয়ার মানে দুর্লভ, অকারিং মানে ঘটা স্পেশাল মানে সে, অসপিসাস মানে মঙ্গলময়, পিউরিফিকেশন মানে পরিশ্রুতি, হেরিটেজ মানে ঐতিহ্য, এই তো এই কটা শব্দ। ডিভোশন মানে শ্রদ্ধা, ডিভোশন মানে কি শ্রদ্ধা। কেন পড়লাম, কারণ আমাদের শব্দ অর্থ আসবে, নিচে আসে, না পড়লে গল্প শেষ। পড়ি। অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি, মাইথোলজি মানে পুরাণ, পুরাণ সবসময় লিখিত আকারে হয় না, মৌখিক ভাবেও হয়, তাকে কি বলা হয় মাইথোলজি বলে, ঠিক আছে। যেমন জল্পেশ্বরের মন্দিরের নাম সবাই তোমরা শুনেছো, কথায় আছে হুসেন শাহ যখন ভারত আক্রমণ করে তখন জল্পেশ্বর মন্দিরের উপরে যে চূড়াটা দেখতে পাচ্ছ বা মন্দিরটা সম্পূর্ণ হুসেন শাহ ভেঙে দেয়। এই রেকর্ড তোমরা কোনো ইতিহাস বইয়ে পাবে না, কারণ এটা মাইথোলজি, কারণ এই সেই সময় কোনো ইতিহাসের ডকুমেন্ট ছিল না, এটা তখনকার স্থানীয় মানুষদের মুখে ঘটনাটা ছিল এবং পরবর্তী সময়ে সেটা অন্যান্য লোকেদের মুখে মুখে চলেছে, ইতিহাসে লিখিত আকারে নেই। ঘটনাটা মিথ্যে, হুসেন শাহ ভাঙে নেই, ভেঙেছিল গজনির সুলতান মামুদ। মামুদ জল্পেশে এসেছিল, এসে জল্পেশ মন্দির ভাঙছে। এই মন্দিরটা পরবর্তীকালে ভুটান রাজা গড়ে তুলেছে, কিন্তু কোন ভুটান রাজা তার নামও জানা যায়নি, কারণ ইতিহাস সবটা লেখা নেই। যে সময় ঘটনাটা সেই সময় কোনো হিস্টোরিক্যাল ডকুমেন্টস পাওয়া যায়নি, ওই জন্য আজ পর্যন্ত কেউ জানতে পারেনি যে ভুটান কোন রাজা জল্পেশ মন্দির ভাঙছিল, কার তহবিল থেকে টাকা এসেছিল, ভুটান রাজারা কেন গড়ে দিল জল্পেশ মন্দির, আর গজনির সুলতান কেন ভাঙলেন সে কারণটা জানা গেছে। কারণ যখন তিনি ভারতের আক্রমণ করেন তার উদ্দেশ্য ছিল মুসলিম ধর্মের প্রবর্তন, এবং তাই জন্য ভারতীয় সনাতনী ধর্মকে আঘাত করে যাতে মানুষের এই ধর্মের প্রতি বিশ্বাস উঠে যায়, তার জন্যই সমস্ত ধর্মীয় প্রাঙ্গণগুলোকে ভাঙার কাজ করা হচ্ছিল। এটা কিন্তু মুসলিম ধর্মকে দোষ দেওয়া হচ্ছে না, এটা একটা শাসক তার ধর্ম প্রচারের জন্য ধর্মকে ভিন্নভাবে ব্যবহার করেছিল। এখানে কিন্তু কোনো মাযহাব বা মুসলিম ধর্মকে ছোট করা হচ্ছে না, এটা বুঝতে হবে। আজকে হিন্দু ধর্মের যদি কেউ গেরুয়া কাপড় বা হিন্দু ধর্মে দীক্ষিত হয়ে কোনো মানুষকে খুন করে, মনে রাখবা সেই লোকটা কিন্তু ধর্মকে ব্যবহার করে ধর্মের ক্ষতি চাইছে। ধর্ম কিন্তু কাউকে ছোট করেনি, বড় করেনি। কোরআন কোথাও লেখা নেই যে জল্পেশের মন্দির ভাঙতে হবে, যে হযরত মুহাম্মদ এরকম কথা বলেছে। তার নামকে ব্যবহার করে কিছু অসাধু মুসলিম কথার অর্থ ব্যাখ্যা করে আজকে এই দুনিয়ায় পরিস্থিতিটা মুসলিম সম্প্রদায় তৈরি করেছে। এখানে কোনো মুসলিম ধর্মাবলম্বী মানুষের কোনো ভূমিকা নেই। কিছু দুষ্টু মানুষ যারা মুসলিম হয়তো কুলে জন্মগ্রহণ করে সেই ধর্মের পবিত্রতাকে তাদের কর্ম দিয়ে পাপময় করে তুলছে। কারণ মুসলিম ধর্ম পৃথিবীর মধ্যে সব থেকে পবিত্র একটা ধর্ম, আমাদের হিন্দু ধর্মের মতনই, এটা বুঝতে হবে। কারণ এই মুসলিম ধর্মের কোনো সম্পর্কে কোনো কটু কথা না গীতাতে, ভগবত গীতাতে লেখা আছে, না কোরআনের কোনো পাতায় হিন্দু ধর্মের প্রতি কোনো কটু কথা লেখা আছে, না যিশু বলেছে, না শ্রীকৃষ্ণ বলেছে, না হযরত মুহাম্মদ। বাকিটা গোটাটা মানুষ করছে। এবার বোঝো, এরা না হিন্দু না মুসলমান, এরা হচ্ছে বদমাইশ, এরা ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে। তাহলে এখানেও ঠিক ব্যাপারটা ঠিক সেরকমই, যে আমরা যে মাইথোলজি কাকে বলি, যেটা সবসময় মুখে থাকে না, যেটা সবসময় লেখা থাকে না, তাকেও মাইথোলজি বলা হয়। তাহলে বলো তো কি বলেছে, হোয়াট ইজ দ্য প্রাইম স্পিরিচুয়াল গোল অফ পিলগ্রিমস হুইচ পার্টিসিপেটেড, ও প্রথমটা পড়ছিলাম না, অ্যাকর্ডিং টু দ্য হিন্দু মাইথোলজি হোয়াট সাবস্টেন্স ওয়ার দ্য দেবাস and asuras trying to retrieve during the সমুদ্র মন্থন।
কোনটা নিয়ে মারপিট লাগছিল? অমৃত। হোয়াট ইজ দ্য প্রাইম স্পিরিচুয়াল গোল অফ পিলগ্রিমস হু পার্টিসিপেটেড ইন দ্য কুম্ভ মেলা? কুম্ভ মেলায় যারা যায় তাদের প্রাথমিক চাওয়া পাওয়াটা কি? কোনটা? সম্পদ, শক্তি, যশ, নাকি পরিত্রাণ বা পরিতৃপ্তি? মোক্ষ। ঠিক আছে। হু ডিসগাইজড হিমসেলফ অ্যাজ এ নির্বাণ, যাকে বলে, যেটা আমাদের গৌতম বুদ্ধ পেয়েছিলেন, নির্বাণ লাভ। সাধারণত এটাকে আমরা মৃত্যু বলেই পরিচিত দিতে পারি, অর্থাৎ এই নশ্বর শরীরকে ত্যাগ করে পরমাত্মার আলোতে আবার ফিরে যাওয়া, মোক্ষ লাভ বলে যাকে। যাক, হু ডিসগাইজড হিমসেলফ অ্যাজ মোহিনী, কে নিজেকে মোহিনীর ছদ্মবেশে, ডিসগাইজ মানে ছদ্মবেশ নিয়েছিল, কে? লর্ড বিষ্ণু। ঠিক আছে। হোয়াট ইজ দ্য সমুদ্র মন্থন ডেসক্রাইব ইন দ্য টেক্সট? সমুদ্র মন্থন মানে কি? হিস্টোরিক্যাল ওয়ার্ক, সিলেস্টিয়াল ইভেন্ট, এ রিলিজিয়াস ফেস্টিভ্যাল, জিওগ্রাফিক্যাল ফিচার। কোনটা? সিলেস্টিয়াল ইভেন্ট, একটা স্বর্গীয় কর্ম। হোয়াট ইজ দ্য কুম্ভ মেনশন ইন দ্য টেক্সট? কুম্ভ মানে কি? a type of prayer, a scared river, a pot filled with nectar, a religious scripture. কি কুম্ভ কথা কি? a pot filled with nectar, তাই তো? পবিত্র পবিত্র জীবনদায়ী রস দ্বারা পরিপূর্ণ একটা পাত্র, তাকেই বলা হয়েছে কুম্ভ। ঠিক আছে। আচ্ছা, পিলগ্রিম টেক্স হলি ডিপ ইন দ্য রিভার্স, এই নদীতে লোকে পবিত্র ডুবকি লাগায়। সিকিং পিউরিফিকেশন, তারা খোঁজে পরিশ্রুতিকরণ, অ্যান্ড মোক্স, লিবারেশন। সুন্দর দুটা ভাগে ভাগতে হবে, পরিষ্কার। পিলগ্রিমস টেক দ্য হলি ডিপ ইন দ্য রিভার, ফুল স্টপ। দে, এখানে ঠিক আছে, টেক আছে, দে সিক্স পারফেকশন ইন দ্য মোক্স। কোথায় আছে লেখাটা দেখি? পিলগ্রিমস টেক দ্য হলি ডিপ, দে ডু সো টু স্পিক দে গেল, পিলগ্রিমস দে সিক পিউরিফিকেশন অ্যান্ড মোক্স। ঠিক আছে, শেষ একদম। এখানে আবার অ্যান্ড মানে কম্পাউন্ড না, কিন্তু এটা আবার, এটা কিন্তু কনজাংশন, এটা কিন্তু কি কনজাংশন যুক্ত, এটাকে আবার কম্পাউন্ড সেন্টেন্স ভাইবো না কিন্তু। হ্যাঁ, দ্য প্রপার প্রিপোজিশন অফ দ্য ব্ল্যাঙ্ক কি হবে? শি ফিল্ড দ্য বাকেট। বলো, প্রিপোজিশন দিয়ে দিছে, যেহেতু এখানে অনেক কলসি টলসি ভরা, জল ভরার কথা বলছে, দিয়ে দিছে। সে ভর্তি করলো বাকেট, বাকেট মানে বালতিটা, ড্যাশ ওয়াটার, কি দিয়ে? বলেই তো দিলাম, দিয়ে, উইথ ওয়াটার। বালতিটা কি দিয়ে পূরণ করলো? জল দিয়ে। কি হবে? উইথ ওয়াটার। অফের বাংলা তো এর, বিসাইড মানে পাশে, আর ও এফ, অফ মানে তো বন্ধ বা ছাড়া বা দূরে, তো হবে না। শেষ না? বাহ, হ্যাঁ, তিনটা আছে বলতে, উপরে তিনটা আছে। হ্যাঁ, ঠিক 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 ঠিক, রাইট। চুজ ফ্রম দ্য অপশন দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য কোলাবোরেট। কোলাবোরেট শব্দটা পেয়েছিলাম, কোলাবোরেট মানে কি? তুমি, আমি, ও, সবাই মিলে। কোনটা হবে? কনস্পাইরিং মানে বিবাদময়, কলিউশন মানে ধাক্কা লেগে জড়ে যাওয়া, যে দুর্ঘটনাতে পড়ছিলাম আমরা। সিম্পাথাইজ কথার অর্থ হচ্ছে সহানুভূতি। কোঅপারেটিভ, সবাই মিলেমিশে কিছু করা, কোঅপারেটিভ। ওকে, আচ্ছা। তারপর চুজ ফ্রম দ্য অপশন অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম, বিপরীত বের করতে হবে। লিবারেশন মানে মুক্তি, মুক্তির বিপরীত কি? अब तो आएगा मजा। লিবারেশন মানে মুক্তি। আমি একটা বলে দিই, অ্যাবলেশন মানে ধ্বংস। একটা বলে দিলাম, অ্যাবলেশন মানে ধ্বংস। আচ্ছা, একটা বলে দিই আরেকটা, ডেলিবারেশন। ডেলিবারেশন কথা বলতে ঔদ্ধত্য দেখিয়ে করা এমন কোনো কাজ, ডেলিবারেশন। থাকলো দুইটা, অ্যাবসলিউশন, সাবজাংশন। লিবারেশন মানে মুক্তি,
ভুলে গেলাম, সাবজুগেশন অর্থাৎ হচ্ছে কি, বন্দি বন্দি, হ্যাঁ, কনফাইন থাকতে পারতো। আচ্ছা, চুজ দ্য ফ্রম দ্য অপোজিট অপশন অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ পিউরিফিকেশন। পিউরিফিকেশনের অপোজিট বের করতে বলছে, এইটা পারবা না কিন্তু খুব সোজা। একটা বলে দিই আগে, স্যালভেশন মানে মুক্তি, যাকে মোক্ষ বললাম না একটু আগে, মোক্ষের প্রতিশব্দ হচ্ছে স্যালভেশন। ডিস্টিলেশন মানে পরিষ্কার করা, মানে পিউরিফিকেশন আর ডিস্টিলেশন একই জিনিস। থাকলো দুই, এক অক্ষে এক, দুই অক্ষে দুই। এবার আঙ্গুলে বলে কেন ধর কোনটা, এরকম করে করো তাহলে। কে? একদম ঠিক, এ নাম্বার। অ্যাডাল্টারেশন কথার অর্থ হচ্ছে আবর্জনাময় বা নোংরা যেটা রয়েছে, ঠিক আছে, অ্যাডাল্টারেট মানে খারাপ করা, অ্যাডাল্টারেশন। গুড। তাহলে আমরা কিন্তু খুব সবাই মিলে খুব সুন্দর করে একটা সেট শেষ করলাম। আগামী দিনে আবার এরকম সেট নিয়ে আসবো, সঙ্গে নিয়ে আসবো কিছু গ্রামারের আরো প্র্যাকটিস। তোমরা সঙ্গে থেকো, চ্যানেলটাকে দেখতে থাকো, ভালো থেকো, বাই।